আজকের আলোচনা ক্যান্সার নিয়ে। এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয় লাগে, তাই না? ঠিকই বলেছেন। একটা বেশ জটিল আর উদ্বেগের বিষয়। আমরা এই জটিল বিষয়টার গভীরে যাব আজ। সাহায্য নেব জেসন ফাংয়ের লেখা দ্য ক্যান্সার কোড বইটা থেকে। হ্যাঁ, বইটা ক্যান্সারের অনেক প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। আমাদের লক্ষ্য শুধু ক্যান্সার কি সেটা জানা নয়, আমরা বোঝার চেষ্টা করব কেন হয় এটা, কিভাবে এর এত রকম ফের হয়। আর আমাদের শরীরই বা কিভাবে এর বিরুদ্ধে লড়ে। পুরনো ধারণাগুলো একটু সরিয়ে রেখে মানে একটা নতুন চোখে দেখার চেষ্টা করা যাক। একদম। আমরা মূলত ক্যান্সারের যে বিবর্তন সংক্রান্ত ধারণা মানে নতুন যে ভাবনাটা আসছে সেদিকেই বেশি জোর দেব। আর খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, হ্যাঁ, সেগুলোর প্রভাব কতটা গভীর সেটাও দেখব। আর অবশ্যই চিকিৎসার জগতে কি নতুন হচ্ছে, কি চ্যালেঞ্জ, সেগুলোও আসবে আলোচনায়। ক্যান্সারের কোড ভাঙার একটা চেষ্টা আর কি। আচ্ছা, তো শুরু করা যাক একেবারে গোড়া থেকে। একসময় ক্যান্সারকে কিভাবে দেখা হতো? সে সময় ভাবা হতো ক্যান্সার মানে শুধুই কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। মানে কোষগুলো যেন পাগল হয়ে শুধু বেড়েই চলেছে। ঠিক তাই। আর এই ধারণার উপর ভিত্তি করেই তো চিকিৎসাগুলো এলো। সার্জারি করে টিউমার বাদ দেওয়া রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দেওয়া। বা কেমোথেরাপি দিয়ে ওই বাড়তে থাকা কোষগুলোকে মেরে ফেলা। যেমন ধরুন স্তন ক্যান্সারের জন্য একসময় খুব র্যাডিক্যাল অপারেশন হতো। হ্যাঁ, মানে শুধু স্তন নয়, বুকের পাঁজরের মাংসপেশি, লিম্ফ নোড সব। সব বাদ দেওয়া হতো। ভাবা হতো এতেই ক্যান্সার নির্মূল হবে। এটাকে বলা যায় ক্যান্সারের প্রথম ধারণা বা প্যারাডাইম 1.0। কিন্তু এই ভাবনারও তো সীমাবদ্ধতা ছিল। অবশ্যই। সবচেয়ে বড় সমস্যা হলো এটা বলতো না যে কোষগুলো হঠাৎ এমন পাগলের মতো বাড়তে শুরু করে কেন। মূল কারণটা জানা যাচ্ছিল না। হ্যাঁ, আর ক্যান্সার যখন ছড়িয়ে পড়ত মানে মেটাস্টেসিস হতো, তখন তো আর শুধু টিউমার কেটে ফেলে লাভ হতো না। একদম, তখন এই স্থানীয় চিকিৎসাগুলো প্রায় কাজেই আসত না। আর ডক্টর জন বেলারের মতো কিছু বিজ্ঞানী যখন প্রশ্ন তুললেন যে এত কিছুর পরেও ক্যান্সারে মৃত্যুর হার তো কমছে না, আমরা কি যুদ্ধে পিছিয়ে পড়ছি? তখন তাদের অনেক সমালোচনা শুনতে হয়েছিল নিশ্চয়ই। খুবই। আসলে সিস্টেমকে প্রশ্ন করলে যা হয় আর কি। তার মানে কিভাবে থামানো যায় শুধু সেটা ভাবলে চলবে না, কেন শুরু হয় সেই কারণটা খোঁজা জরুরি হয়ে পড়ল। ঠিক। আর তখনই বিজ্ঞানীরা কারণগুলো খুঁজতে শুরু করলেন। মানে কার্সিনোজেন। হ্যাঁ, কার্সিনোজেন কিছু তো আমরা জানি, যেমন রাসায়নিক পদার্থ। তামাকের কথাই ধরুন। হ্যাঁ, ধূমপান বা নস্যি, বহুকাল ধরে এর কুফল জানা। আবার ওই যে লন্ডনের চিমনি সুইপারদের কথা। হ্যাঁ, স্যার পার্সিভাল পটের পর্যবেক্ষণ, কয়লার কালির জন্য তাদের স্ক্রোটাল ক্যান্সার হতো। ভাবা যায়। আর অ্যাসবেস্টাসের মতো জিনিস, যার বিপদ জেনেও অনেক কোম্পানি নাকি লুকিয়ে রেখেছিল। দুঃখজনকভাবে সত্যি, ব্যবসার স্বার্থে। রাসায়নিক গেল, এরপর রেডিয়েশন। হ্যাঁ, তেজস্ক্রিয়তা। মারি কিউরি, পিয়ারে কিউরির কাজ, রেডিয়াম আবিষ্কার। কিন্তু এরও তো অন্ধকার দিক আছে। ওই রেডিয়াম গার্লসদের ঘটনাটা শিউরে ওঠার মতো। ঘড়ির কাঁটায় রেডিয়াম পেইন্ট লাগাতেন ওরা, ব্রাশকা সরু করার জন্য জিভে ছোঁয়াতেন, অজান্তেই বিষ নিচ্ছিলেন। ফলাফল ভয়ঙ্কর অসুস্থতা, ক্যান্সার। হ্যাঁ, এমনকি হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমার প্রভাব নিয়েও তো অনেক গবেষণা হয়েছে। আর তৃতীয় কারণটা সংক্রমণ, মানে ইনফেকশন থেকেও ক্যান্সার হতে পারে। হ্যাঁ, এটা শুনে অনেকে একটু অবাক হন, কিন্তু কিছু ভাইরাস, ব্যাকটেরিয়াও ক্যান্সারের কারণ হতে পারে। যেমন হেপাটাইটিস বি বা সি ভাইরাস থেকে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওটা তো সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী, তাই না? একদম। আবার হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা পাকস্থলীর ক্যান্সারের সাথে যুক্ত। তার মানে বেশ কিছু ইনফেকশনও জড়িত। হ্যাঁ, একটা অনুমান আছে যে প্রায় 18% ক্যান্সারের সাথেও কোনো না কোনো সংক্রমণের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা কারণগুলো নিয়ে একটা ধারণা পেলাম, কেমিক্যালস, রেডিয়েশন, ইনফেকশন। কিন্তু ক্যান্সার কোষ, মানে এই যে কোষগুলো খারাপ হয়ে গেল, এরা আসলে করেটা কি? শুধু বাড়ে? না, শুধু বাড়ে না, ব্যাপারটা তার চেয়েও জটিল। বিজ্ঞানীরা, বিশেষ করে হানহান আর ভাইনবার্গ, গবেষণা করে ক্যান্সারের কিছু বলা যেতে পারে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। হলমার্কস অফ ক্যান্সার। হলমার্কস অফ ক্যান্সার মানে ক্যান্সারের নিজস্ব কিছু চরিত্র, সেগুলো কিরকম? সহজ করে বললে, কয়েকটা কাজ ক্যান্সার কোষ খুব ভালোভাবে করতে পারে। এক, ওরা নিজেরাই নিজেদের বৃদ্ধির সিগন্যাল তৈরি করে, বাইরের নির্দেশের অপেক্ষা করে না। নিজে নিজেই বাড়ে? হ্যাঁ। দুই,
শরীরের স্বাভাবিক থামো সিগন্যালকে পাত্তা দেয় না। টিউমার সাপ্রেসর জিন, যেমন ধরুন P53 বা BRCA, সেগুলোকে অকেজো করে দেয়। আচ্ছা, থামতে বললে শোনে না। আর 3. কোষের যে স্বাভাবিক মৃত্যু বা অ্যাপপ্টোসিস হওয়ার কথা, সেটাকে ওরা আটকাতে পারে, মানে মরে না। মরেও না। না। আর 4 নম্বরটা আরও সাংঘাতিক, ওরা অমর হয়ে যায়। মানে সাধারণ কোষের তো একটা নির্দিষ্ট সংখ্যক বিভাজনের পর মরে যাওয়ার কথা, যেটাকে বলে হেফলিক লিমিট। ক্যান্সার কোষ সেটা মানে না। একদম না, ওরা বিভাজিত হতেই থাকে। হেনরিয়েটা ল্যাক্সের হিলা কোষের কথা শুনেছেন নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ, গবেষণাগারে এখনো বেঁচে আছে। ওইটাই উদাহরণ, অমর কোষ। বাহ, নিজেরা বাড়ে, থামতে বললে শোলে না, মরেও না, আবার অমরও হয়ে যায়। সাংঘাতিক তো। এখানেই শেষ? না, আরও 4টে আছে। 5 নম্বর, ওরা নিজেদের জন্য নতুন রক্তনালী তৈরি করতে পারে, অ্যাঞ্জিওজেনেসিস, যাতে খাবার আর অক্সিজেন পায়। নিজেদের সাপ্লাই লাইন তৈরি করে। ঠিক। 6 নম্বর, ওরা আশেপাশের টিস্যুতে আক্রমণ করে, ইনভেশন, আর শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ে, মেটাস্টেসিস। এটাই তো সবচেয়ে ভয়ের দিক, তাই না? ছড়িয়ে পড়াটা। হ্যাঁ, এটাই ক্যান্সারের সবচেয়ে মারাত্মক দিক। 7 নম্বর, ওরা শক্তি তৈরির জন্য একটা অন্যরকম পথ বেছে নেয়, মানে এনার্জি মেটাবলিজম বদলে ফেলে। এটাকে ওয়ারবার্গ এফেক্ট বলে, এটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা। আর 8 নম্বর, ওরা আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে পারে বা নিষ্ক্রিয় করে দিতে পারে। তার মানে পুরো একটা অবাধ্য সৈনিকের দল। নিজে বাড়ে, থামে না, মরে না, অমর। নিজের রসদ নিজে জোগাড় করে, ঘুরে বেড়ায়, অদ্ভুত উপায়ে শক্তি বানায়, আবার পাহারাকেও ফাঁকি দেয়। খুব ভালো বলেছেন, অনেকটা ওরকমই। আচ্ছা, এরপর তো জেনেটিক্সের যুগ এলো। ডিএনএ, জিন। তখন তো ক্যান্সার নিয়ে ভাবনাচিন্তা আবার পাল্টালো। হ্যাঁ, সেটা হলো প্যারাডাইম 2.0। মনে করা হলো ক্যান্সার আসলে মূলত জিনের রোগ। ওই যে কার্সিনোজেনগুলো, মানে ক্ষতিকর রাসায়নিক বা রেডিয়েশন, সেগুলোর প্রভাবে ডিএনএতে ভুল হতে থাকে, মিউটেশন। ঠিক। আর এই মিউটেশনগুলো জমতে জমতে একসময় ক্যান্সার হয়। এই ছিল মূল ধারণা। এই তত্ত্বের সমর্থনে তো কিছু সাফল্যও এসেছিল, তাই না? দারুণ কিছু সাফল্য। যেমন ধরুন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা CML, এক ধরনের ব্লাড ক্যান্সার। দেখা গেল এর পেছনে একটা নির্দিষ্ট জিনগত ভুল আছে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ও হ্যাঁ। আর সেই ভুলের জন্য দায়ী প্রোটিনটাকে টার্গেট করে ওষুধও তৈরি হলো, ইমাটিনিব। দারুণ কাজ দিল। বাহ। একইভাবে স্তন ক্যান্সারের ক্ষেত্রে HER2 নামে একটা জিনের বাড়াবাড়ি দেখা যায়। সেটার বিরুদ্ধেও টার্গেটেড থেরাপি এলো, ট্রাস্টোজুমাব। এটাও খুব সফল। তার মানে আশা তৈরি হয়েছিল যে প্রত্যেক ক্যান্সারের নির্দিষ্ট জিনগত কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করা যাবে। একদম। মনে হচ্ছিল যেন আমরা ক্যান্সারের রহস্য ভেদ করে ফেলেছি। শুধু জিনটাকে খুঁজে বের করো আর তাকে টার্গেট করো। কিন্তু সেই আশাটা মনে হচ্ছে পুরোপুরি পূরণ হয়নি। সমস্যাটা কোথায় হলো? সমস্যা হলো যখন আরও গভীরে যাওয়া গেল, দেখা গেল বেশিরভাগ ক্যান্সারের মিউটেশন একটা দুটো নয়, কটা? হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ। বলেন কি, এত? হ্যাঁ। আর একই ধরনের ক্যান্সারে ভোগা দুজন রোগীর মিউটেশনগুলো একরকম নয়। এমনকি একই রোগীর মূল টিউমার আর তার থেকে ছড়িয়ে পড়া মেটাস্ট্যাটিক ক্যান্সারের জিনেও পার্থক্য দেখা যায়। তাহলে তো নির্দিষ্ট টার্গেট খুঁজে পাওয়া মুশকিল। খুবই মুশকিল। দ্য ক্যান্সার জিনোম অ্যাটলাস বা TCG এর মতো বিশাল প্রজেক্ট হলো, হাজার হাজার ক্যান্সার রোগীর জিনোম বিশ্লেষণ করা হলো, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তেমন যুগান্তকারী পরিবর্তন এলো না, কারণ নির্দিষ্ট কিছু ভুলের বদলে পাওয়া গেল ভুলের এক বিশাল জঙ্গল। তার মানে ব্যাপারটা শুধু জিন বা বীজের দোষ নয়, অন্য কিছুও কাজ করছে। ঠিক ধরেছেন। অন্যান্য গবেষণা থেকেও সেই ইঙ্গিতই আসছিল। যেমন ধরুন যমজদের নিয়ে গবেষণা। হ্যাঁ। দেখা গেল আইডেন্টিক্যাল টুইন, যাদের জিন হুবহু এক, তাদের মধ্যে একজনের ক্যান্সার হলে অন্যজনে হওয়ার ঝুঁকি কিছুটা বাড়ে ঠিকই, কিন্তু সেটা অতটাও বেশি নয় যতটা আশা করা গিয়েছিল। আবার ফ্র্যাটার্নাল টুইন, যাদের জিন আলাদা, তাদের ঝুঁকির সাথে খুব বেশি তফাতও নেই। তার মানে জিন এক হলেও ক্যান্সার হওয়াটা নিশ্চিত নয়। আবার ধরুন আদিবাসী জনগোষ্ঠী, যেমন কানাডার ইনুইট, তারা যখন পশ্চিমা জীবনযাত্রা খাদ্যাভ্যাস গ্রহণ করতে শুরু করল, তাদের মধ্যে ক্যান্সারের হার নাটকীয়ভাবে বেড়ে গেল। অথচ তাদের জিন তো বদলায়নি। পরিবেশ, জীবনযাত্রা, এগুলোর প্রভাব। একদম। মাইগ্রেন্ট স্টাডিগুলো একই কথা বলে। জাপানিরা যখন জাপানে থাকে, তাদের মধ্যে স্তন বা প্রোস্টেট ক্যান্সারের হার কম, কিন্তু তারা যখন আমেরিকায় গিয়ে থাকতে শুরু করে, তখন ঝুঁকি বেড়ে যায়। হ্যাঁ, আমেরিকানদের কাছাকাছি চলে আসে। জিন তো একই আছে,
তার মানে জিনের চেয়েও পরিবেশ, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা মানে ফাং, যাকে বলছেন মাটি, সেটা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। বীজ খারাপ হতে পারে, কিন্তু মাটি উর্বর না হলে সেভাবে বাড়তে পারবে না। তাহলে জিন তত্ত্ব পুরোপুরি ব্যাখ্যা দিতে পারল না, এরপর কি? এখান থেকেই আসছে ক্যান্সার বোঝার তৃতীয় এবং সবচেয়ে আধুনিক ধারণাটা, প্যারাডাইম 3.0। এটা ক্যান্সারকে দেখে বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে। বিবর্তন মানে এভলিউশন, ক্যান্সারের সাথে তার কি সম্পর্ক? এই ধারণাটা বলছে ক্যান্সার শুধু জিনের ভুল বা বীজ নয়, এটা হলো আমাদের শরীর এবং তার পরিবেশ মানে মাটি, এই দুটোর মধ্যকার এক জটিল মিথস্ক্রিয়ার ফল। পরিবেশটাই ঠিক করে দেয় কোন জিনগত পরিবর্তনযুক্ত কোষ ক্যান্সারে পরিণত হবে আর কোনটা হবে না। ইন্টারেস্টিং। এর মধ্যে একটা শব্দ আমি পড়েছিলাম, অ্যাটাভিজম। ব্যাপারটা কি? হ্যাঁ, অ্যাটাভিজম একটা খুবই আকর্ষণীয় ধারণা। এর মানে হল ক্যান্সার হয়তো বহুকোষী জীবের তার অতি প্রাচীন এককোষী অবস্থায় ফিরে যাওয়ার একটা প্রবণতা। বলেন কি, এককোষী অবস্থায় ফেরা? ভেবে দেখুন, কোটি কোটি বছর আগে যখন এককোষী জীব থেকে বহুকোষী জীব তৈরি হলো, তখন তো কোষগুলোকে একসাথে মিলেমিশে কাজ করতে হতো। নিজেদের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যখন তখন ঘুরে বেড়ানো, এগুলো বন্ধ করতে হয়েছিল। হ্যাঁ, একটা ডিসিপ্লিন আনতে হয়েছিল। ঠিক, এর জন্য নতুন জিনগত নিয়মকানুন তৈরি হয়েছিল। অ্যাটাভিজম তত্ত্ব বলছে ক্যান্সার হয় তখন যখন কোনো দীর্ঘস্থায়ী চাপ বা ক্ষতির, ক্রনিক ইনজুরির কারণে কোষের ওপর থেকে এই বহুকোষী জীবনের নিয়মগুলো শিথিল হয়ে যায় বা ভেঙে যায়। আর কোষ তখন তার সেই পুরনো, আদিম, স্বাধীন এককোষী জীবনের প্রোগ্রামিংয়ে ফিরে যায়। অনেকটা তাই। তখন সে শুধু নিজের বৃদ্ধি আর টিকে থাকা নিয়ে ভাবে, পুরো শরীরটার কথা ভাবে না। এই তত্ত্বটা ব্যাখ্যা করতে পারে কেন ক্যান্সারের এত রূপ, কেন তারা পরিবেশের ওপর এত নির্ভরশীল, আর কেন তারা শরীরের স্বাভাবিক নিয়ন্ত্রণকে অগ্রাহ্য করতে পারে। এটা তো দারুণ চমকপ্রদ একটা ভাবনা। তাহলে এই যে বললেন দীর্ঘস্থায়ী ক্ষতি বা ক্রনিক ইনজুরি, এটাই কি সেই মাটি তৈরি করে? হ্যাঁ, সেটাই মনে করা হচ্ছে। এমন ক্ষতি যা কোষকে সরাসরি মেরে ফেলে না, কিন্তু তাকে ক্রমাগত একটা স্ট্রেসের মধ্যে রাখে। যেমন ধরুন, যাদের নিয়মিত গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স হয়। মানে বুক জ্বালা করে, অ্যাসিড উঠে আসে? হ্যাঁ, পাকস্থলীর অ্যাসিড বারবার খাদ্যনালীর নিচের দিকের কোষগুলোর সংস্পর্শে আসে, তাদের ক্ষতি করে। এই দীর্ঘস্থায়ী ক্ষতিটাই একটা পরিবেশ তৈরি করে যেখানে ওই কোষগুলোর মধ্যে পুরনো এককোষী প্রোগ্রাম চালু হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, আর সেখান থেকে খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। তার মানে পরিবেশ আর জীবনযাত্রা এখানে খুব গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসের কথা তো বলছিলেন। হ্যাঁ, বলা হয় ক্যান্সারের ঝুঁকির প্রায় ৩৫% নাকি খাবারের সাথে সম্পর্কিত, কিন্তু এখানে অনেক ভুল ধারণা আছে। যেমন? ওই যে ফাইবার বেশি খাওয়া, ফ্যাট কমানো, এগুলো। হ্যাঁ, ওগুলো নিয়ে বিরাট বিরাট গবেষণা হয়েছে। উইমেন্স হেলথ ইনিশিয়েটিভের মতো বড় স্টাডি। কিন্তু দেখা গেছে ফাইবার বেশি খাওয়া বা ডায়েটারি ফ্যাট কমানোর সাথে ক্যান্সার ঝুঁকি কমার তেমন কোনো জোরালো সম্পর্ক পাওয়া যায়নি। সত্যি? আমরা তো এটাই শুনে এসেছি এতদিন। হ্যাঁ, ডেটা সেটাই বলছে। ভিটামিন সাপ্লিমেন্ট নিয়েও একই গল্প। মানে ভিটামিন খেলেও লাভ নেই? ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে না। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, বি, সি, ডি, ই কোনো সাপ্লিমেন্টই ক্যান্সার ঝুঁকি কমাতে কার্যকর প্রমাণিত হয়নি। বরং কিছু ক্ষেত্রে, যেমন ধূমপায়ীদের মধ্যে বিটা ক্যারোটিন সাপ্লিমেন্ট বা ভিটামিন ই সাপ্লিমেন্ট ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এমনটাও দেখা গেছে। আসলে বুঝতে হবে, ক্যান্সার কোনো ভিটামিনের অভাবজনিত রোগ নয়। যেমন ধরুন, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। ক্যান্সার তেমন নয়। তাহলে খাবারের সাথে আসল যোগসূত্রটা কোথায়? বইটাতে কি জোর দেওয়া হয়েছে? মূল সংযোগটা পাওয়া গেছে দুটো জিনিসের সাথে। এক, স্থূলতা বা ওবেসিটি, আর দুই, রক্তে দীর্ঘ সময় ধরে ইনসুলিনের মাত্রা বেশি থাকা, মানে হাইপার ইনসুলিনিমিয়া। ওবেসিটি, হ্যাঁ, এটা তো আজকাল প্রায় শোনা যায়। হ্যাঁ, বর্তমানে ওবেসিটি ১৩টারও বেশি ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটা এখন বিশ্বজুড়ে একটা এপিডেমিক এবং ক্যান্সারের একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ওবেসিটির সাথে ক্যান্সারের সম্পর্কটা কেন? মানে ফ্যাট সেলগুলো কি সরাসরি ক্যান্সার তৈরি করে? সরাসরি না, আসল ভিলেন হচ্ছে ইনসুলিন। আমরা যখন অতিরিক্ত চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, তখন আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়ে, আর সেটাকে নিয়ন্ত্রণে আনতে শরীর প্রচুর ইনসুলিন তৈরি করে। ইনসুলিনের কাজ তো ব্লাড সুগার কমানো। হ্যাঁ, কিন্তু সেটাই ওর একমাত্র কাজ নয়। ইনসুলিন একটা অত্যন্ত শক্তিশালী গ্রোথ ফ্যাক্টর।
মানে এটা কোষকে বাড়তে উৎসাহিত করে। ও যখন রক্তে দীর্ঘ সময় ধরে ইনসুলিনের মাত্রা বেশি থাকে, হাইপার ইনসুলিনিমিয়া, তখন সেটা শরীরের কোষগুলোকে ক্রমাগত একটা বড় বড় সিগন্যাল দিতে থাকে। এই পরিবেশটাই ক্যান্সারের জন্য খুব উর্বর। তার মানে বেশি চিনি বা রিফাইন্ড খাবার খাওয়া মানে শুধু ওজন বাড়া বা ডায়াবেটিসের ঝুঁকি নয়। ক্যান্সারের ঝুঁকিও বাড়ে, কারণ তাতে ইনসুলিন লেভেল বেড়ে যায়। ওবেসিটি আর টাইপ 2 ডায়াবেটিস দুটোই হাইপার ইনসুলিনিমিয়ার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, আর দুটোই অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এমনও দেখা গেছে ওজন স্বাভাবিক হলেও যাদের ইনসুলিন লেভেল বেশি তাদের ক্যান্সার হওয়ার এবং তা থেকে মারা যাওয়ার ঝুঁকি বেশি। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, এবার আসি ক্যান্সারের সবচেয়ে ভয়ের দিকটায়, মেটাস্ট্যাসিস বা ছড়িয়ে পড়া। প্রায় ৯০% ক্যান্সার মৃত্যুর কারণ নাকি এটাই? হ্যাঁ, দুঃখজনকভাবে এটাই সত্যি। মূল টিউমারটা হয়তো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যখন ক্যান্সার ছড়িয়ে পড়ে তখন চিকিৎসা করা অনেক কঠিন হয়ে যায়। এটা কিভাবে ঘটে? মানে একটা কোষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? নিশ্চয়ই খুব জটিল প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটা বহু ধাপের কঠিন যাত্রা। প্রথমে ক্যান্সার কোষকে মূল টিউমার থেকে আলাদা হতে হয়। একা বেরিয়ে আসতে হয়? হ্যাঁ, তারপর আশেপাশের টিস্যু ভেদ করে রক্তনালী বা লসিকা নালীতে ঢুকতে হয়। ইন্ট্রাভাইজেশন। রক্তস্রোতের মধ্যে ভেসে বেড়ানোটাও সহজ নয়। কেন? কারণ সেখানে ইমিউন কোষের আক্রমণ আছে, রক্তের চাপ আছে, প্রতিকূল পরিবেশ। বেশিরভাগ কোষ এই পর্যায়েই মারা যায়। যারা টিকে থাকে? তারা কোনোভাবে আবার রক্তনালী থেকে বেরিয়ে এক্সট্রাভাইজেশন শরীরের অন্য কোনো অঙ্গে, যেমন লিভার, ফুসফুস, হাড়, মস্তিষ্ক, গিয়ে আশ্রয় নেয়। তারপর সেখানে গিয়ে আবার বাড়তে শুরু করে? হ্যাঁ, কিন্তু সেটাও সহজ নয়। নতুন পরিবেশটা হয়তো তার জন্য অনুকূল নয়। সেখানে থিতু হয়ে নতুন রক্তনালী তৈরি করে আবার বাড়তে শুরু করা, এই পুরো যাত্রাপথে খুব কম সংখ্যক কোষই সফল হয়। কিন্তু যারা হয় তারাই মেটাস্ট্যাসিস ঘটায়। আর একটা জিনিস পড়েছিলাম, এই ছড়িয়ে পড়াটা নাকি ক্যান্সারের একদম শেষ পর্যায়ে হয় না। ঠিক, এটাই একটা খুব গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভীতিকর তথ্য। মেটাস্ট্যাসিস ক্যান্সারের খুব প্রাথমিক অবস্থা থেকেও শুরু হতে পারে। মানে যখন টিউমারটা খুবই ছোট, ধরাও পড়েনি হয়তো। হ্যাঁ, তখনও কিছু ক্যান্সার কোষ রক্তে ছড়িয়ে পড়তে পারে। এদের বলে সার্কুলেটিং টিউমার সেলস বা সিটিসিজ। বেশিরভাগই মারা যায়, যেমনটা বললাম। কিন্তু কিছু কোষ হয়তো শরীরের অন্য কোথাও গিয়ে, ধরুন ফুসফুসে বা হাড়ে, চুপচাপ ঘুমন্ত অবস্থায় থেকে যায়। মাইক্রোমেটাস্ট্যাসিস। ঘুমন্ত অবস্থায়? মানে অ্যাক্টিভ নয়? হ্যাঁ, বছরের পর বছর ধরে তারা সুপ্ত অবস্থায় থাকতে পারে, তারপর কোনো এক অজানা কারণে হঠাৎ সক্রিয় হয়ে উঠতে পারে। এই জন্যই কি সার্জারি করে টিউমার বাদ দেওয়ার পরেও অনেক বছর পর ক্যান্সার ফিরে আসে? এটা একটা বড় কারণ। কারণ সার্জারির সময় হয়তো ওই মাইক্রোমেটাস্ট্যাসিসগুলো থেকেই গেছে। আবার কখনো কখনো এমনও হয় মেটাস্ট্যাসিস ধরা পড়েছে কিন্তু মূল টিউমারটা এতই ছোট ছিল যে সেটা আর খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, আগে একবার ওয়ারবার্গ এফেক্টের কথা বলেছিলেন, ক্যান্সারের শক্তি ব্যবহারের অদ্ভুত পদ্ধতি। প্রায় ১০০ বছর আগে অটো ওয়ারবার্গ এটা লক্ষ্য করেছিলেন। হ্যাঁ, তিনি দেখেছিলেন ক্যান্সার কোষ পর্যাপ্ত অক্সিজেন পেলেও শক্তি তৈরির জন্য গ্লাইকোলাইসিস নামে একটা কম কার্যকর পদ্ধতি বেশি ব্যবহার করে, আর এর ফলে উপজাত হিসেবে প্রচুর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তখন তো বোঝা যায়নি কেন ওরা এমন করে, কম এফিশিয়েন্ট পথে কেন যায়। হ্যাঁ, এটা একটা ধাঁধার মতো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এর পেছনে কারণ আছে। ওই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, ওটার কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এখনকার গবেষণা বলছে ওই ল্যাকটিক অ্যাসিড শুধু বর্জ্য পদার্থ নয়, এটা আসলে ক্যান্সারের একটা অস্ত্র। অস্ত্র? কিভাবে? এই ল্যাকটিক অ্যাসিড টিউমারের চারপাশের পরিবেশকে খুব অ্যাসিডিক করে তোলে। এই অ্যাসিডিক পরিবেশে আমাদের স্বাভাবিক কোষগুলো, বিশেষ করে ইমিউন কোষগুলো, ঠিকমতো কাজ করতে পারে না। তার মানে ক্যান্সার নিজের চারপাশে একটা দেওয়াল তুলে নেয়? অনেকটা তাই। শুধু তাই নয়, এই অ্যাসিডিক পরিবেশ ক্যান্সার কোষের আশপাশের টিস্যুতে ঢুকে পড়তে, ইনভেশন এবং নতুন রক্তনালী তৈরিতেও অ্যাঞ্জিওজেনেসিস সাহায্য করে। অর্থাৎ ওয়ারবার্গ এফেক্ট ক্যান্সার কোষকে টিকে থাকতে এবং ছড়াতেও বিশেষ সুবিধা দেয়। দারুণ জটিল সব কৌশল তো এদের। এতক্ষণ তো আমরা ক্যান্সারের এই সব ভয়ঙ্কর ক্ষমতার কথাই শুনলাম। এর বিরুদ্ধে লড়াইয়ের কোনো আশার আলো কি আছে? আমাদের শরীর কি কিছুই করে না? অবশ্যই করে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমই হল ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা।
সব সময় সে ক্যান্সার কোষ চিনে মেরে ফেলার চেষ্টা করে। তাহলে ক্যান্সার হয় কেন? ইমিউন সিস্টেম কি ব্যর্থ হয়? কখনো কখনো ক্যান্সার কোষগুলো ইমিউন সিস্টেমকে ফাঁকি দেওয়ার বা তাকে থামিয়ে দেওয়ার কৌশল শিখে নেয়। আর এখানেই আসে আধুনিক চিকিৎসার অন্যতম শক্তিশালী অস্ত্র ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি এর লক্ষ্য কি আমাদের ইমিউন সিস্টেমকে আবার জাগিয়ে তোলা? একদম। এর লক্ষ্য হল আমাদের নিজেদের ইমিউন সিস্টেমকেই ক্যান্সারের বিরুদ্ধে আরও কার্যকর করে তোলা বা ক্যান্সার কোষের লুকিয়ে থাকার কৌশলকে ভেঙে দেওয়া। এই ধারণাটা কি একেবারে নতুন? মূল ধারণাটা বেশ পুরনো। অতীতে ডাক্তাররা লক্ষ্য করেছিলেন কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন ইরিসিপেলাস হলে কখনো কখনো রোগীর ক্যান্সার সেরে যাচ্ছে। সত্যি নাকি? হ্যাঁ, ডক্টর উইলিয়াম কোলি নামে একজন সার্জন তো ১৯বিংশ শতাব্দীর শেষে রীতিমতো কিছু মৃত ব্যাকটেরিয়ার মিশ্রণ, যেটাকে বলা হতো কোলিজ টক্সিন, সেটা ব্যবহার করে ক্যান্সার রোগীদের চিকিৎসা করতেন এবং কিছু ক্ষেত্রে বেশ ভালো ফলও পেয়েছিলেন। কারণটা কি ছিল? সংক্রমণ হলে ক্যান্সার কমে কেন? সম্ভবত সংক্রমণটা ইমিউন সিস্টেমকে এমনভাবে জাগিয়ে তুলত, একটা জেনারেল অ্যালার্ম বাজিয়ে দিত যে সেটা তখন ক্যান্সার কোষকেও শত্রু হিসেবে চিনতে পেরে আক্রমণ করত। আর এখনকার ইমিউনোথেরাপি সেটা কিভাবে কাজ করে? আধুনিক ইমিউনোথেরাপি আরও নির্দিষ্টভাবে কাজ করে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল চেকপয়েন্ট ইনহিবিটরস। চেকপয়েন্ট ইনহিবিটরস? হ্যাঁ, ব্যাপারটা হলো আমাদের ইমিউন কোষের গায়ে কিছু চেকপয়েন্ট প্রোটিন থাকে, যেগুলো ব্রেকের মতো কাজ করে, যাতে ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে নিজের শরীরের ক্ষতি না করে। ক্যান্সার কোষগুলো খুব চালাক। তারা অনেক সময় এই চেকপয়েন্ট প্রোটিনগুলোকে ব্যবহার করে ইমিউন কোষকে থামিয়ে দেয়, মানে ব্রেক কষে দেয়, যাতে ইমিউন কোষ তাকে আক্রমণ না করে। ঠিক। ইমিউনোথেরাপির এই ওষুধগুলো ওই ব্রেকটাকে অকার্যকর করে দেয়। যেমন ধরুন CTLA-4 বা PD-1 ব্লকার। ব্রেকটা সরে গেলে ইমিউন কোষ আবার পূর্ণ শক্তিতে ক্যান্সার কোষকে চিনতে এবং মারতে পারে। এটা তো দারুণ একটা ব্যাপার। এর একটা খুব ইন্টারেস্টিং ফলাফলও দেখা গেছে, অ্যাবস্কোপাল এফেক্ট। অ্যামস্কোপাল এফেক্ট সেটা কি? ধরুন একজন রোগীর শরীরে ক্যান্সার অনেক জায়গায় ছড়িয়ে আছে, তার কোনো একটা টিউমারে রেডিয়েশন দেওয়া হলো আর সাথে ইমিউনোথেরাপিও চলছে। দেখা গেল শুধু রেডিয়েশন দেওয়া টিউমারটাই নয়, শরীরের অন্য জায়গায় ছড়িয়ে থাকা টিউমারগুলো, যেগুলো রেডিয়েশন পায়নি, সেগুলো ছোট হয়ে আসছে। বলেন কি? এটা কিভাবে সম্ভব? মনে করা হচ্ছে রেডিয়েশনের ফলে ওই টিউমারের মৃত ক্যান্সার কোষের কিছু অংশ অ্যান্টিজেন ইমিউন সিস্টেমের সামনে আসে। ইমিউনোথেরাপির সাহায্যে সক্রিয় হওয়া ইমিউন সিস্টেম তখন ওই অ্যান্টিজেনগুলোকে চিনে নেয়। এটা অনেকটা ভ্যাকসিনের মতো কাজ করে। তারপর সেই চেনা অ্যান্টিজেনযুক্ত ক্যান্সার কোষগুলোকে সে সারা শরীরে খুঁজে খুঁজে মারে। একদম। ইমিউন সিস্টেম তখন সারা শরীরে টহল দিয়ে ওই ধরনের ক্যান্সার কোষ যেখানেই পায় ধ্বংস করে। এটা সত্যি ইমিউনোথেরাপির একটা অসাধারণ দিক। তাহলে চিকিৎসা এগোচ্ছে, কিন্তু প্রতিরোধের উপায় কি? মানে ক্যান্সার হওয়া কি আটকানো যায়? অবশ্যই যায়, আর সেটাই তো সবচেয়ে ভালো উপায়। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধই সবচেয়ে বড় অস্ত্র। কি কি উপায়ে প্রতিরোধ সম্ভব হয়েছে? অনেক প্রমাণ আছে, যেমন ধূমপান বর্জন। এর ফলে উন্নত দেশগুলোতে ফুসফুসের ক্যান্সারের হার নাটকীয়ভাবে কমেছে। হ্যাঁ, এটা তো সত্যি। উন্নত স্যানিটেশন, পরিষ্কার জল, এগুলোর কারণে হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ কমেছে, ফলে পাকস্থলীর ক্যান্সারও কমেছে। আর টিকা? হ্যাঁ, হেপাটাইটিস বি টিকা লিভার ক্যান্সার অনেকটাই কমিয়েছে, আর HPV টিকা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে বিপ্লব এনেছে। তাহলে তো অনেক কিছুই করা সম্ভব। এখনকার দিনের বড় চ্যালেঞ্জ কোনটা? এখনকার দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো স্থূলতা বা ওবেসিটি নিয়ন্ত্রণ করা। যেমনটা আগে বললাম, এটা অনেকগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আচ্ছা, প্রতিরোধের পাশাপাশি আরেকটা জিনিস হলো স্ক্রিনিং, মানে আগেভাগে ক্যান্সার খুঁজে বের করা। এটা কতটা কার্যকর? কিছু স্ক্রিনিং খুবই কার্যকর, যেমন সার্ভিক্যাল ক্যান্সারের জন্য প্যাপস্মিয়ার টেস্ট। কেন এটা এত কার্যকর? কারণ প্যাপস্মিয়ার টেস্ট ক্যান্সার হওয়ার আগের অবস্থা, মানে প্রি ক্যান্সারাস পরিবর্তনগুলো ধরতে পারে। তখন চিকিৎসা করলে ক্যান্সারটা আর হতেই পারে না। কোলোরেক্টাল ক্যান্সারের জন্য কোলোনোস্কোপিও কি একই রকম? হ্যাঁ, কোলোনোস্কোপির মাধ্যমে পলিপ ধরা পড়লে সেগুলো বাদ দিয়ে দেওয়া যায়। পলিপগুলোই পরে ক্যান্সারে রূপান্তরিত হতে পারত। তাই এই দুটো স্ক্রিনিং খুব সফল। কিন্তু সব স্ক্রিনিং কি এতটাই সফল? যেমন ধরুন স্তন ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি বা প্রস্টেট ক্যান্সারের জন্য PSA টেস্ট। এগুলো নিয়ে বেশ বিতর্ক আছে, কারণ এই টেস্টগুলোর মাধ্যমে অনেক সময় ওভার ডায়াগনোসিস হয়।
ওভারডায়াগনোসিস মানে কি? মানে হলো এমন ক্যান্সার ধরা পড়ে যেটা হয়তো এত ধীরে বাড়ে বা আদৌ বাড়ে না যে ওই ব্যক্তির জীবনে কখনোই কোনো সমস্যা করত না বা কোনো উপসর্গই দিত না। হয়তো তিনি অন্য কোনো কারণে মারা যেতেন ক্যান্সারটা সাথে নিয়েই। কিন্তু ধরা যখন পড়েছে তখন তো চিকিৎসা করতেই হবে। হ্যাঁ, আর সেটাই সমস্যা। এই অপ্রয়োজনীয় চিকিৎসা বা ওভার ট্রিটমেন্টের নিজস্ব ঝুঁকি আছে, পার্শ্বপ্রতিক্রিয়া আছে, দুশ্চিন্তা আছে আর বিপুল খরচ তো আছেই। তাহলে ম্যামোগ্রাফি বা পিএসএ টেস্ট কি করা উচিত নয়? বিষয়টা এত সহজ নয়। এগুলো সুবিধাও আছে, কিন্তু অসুবিধাগুলো জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। সবার জন্য এক নিয়ম প্রযোজ্য নাও হতে পারে। আচ্ছা, ক্যান্সারের ওই যে বিবর্তনীয় মডেল বা প্রাথমিক পর্যায় থেকেই মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনার কথা বললেন, সেই ধারণাগুলো কি স্ক্রিনিংয়ের কার্যকারিতাকে কোনোভাবে প্রভাবিত করে? হ্যাঁ, করে তো। কারণ যদি ক্যান্সার খুব শুরুতেই ছড়িয়ে পড়তে পারে, মাইক্রোমেটাস্টেসিস, তাহলে শুধু মূল টিউমারটাকে কয়েক মিলিমিটার ছোট অবস্থায় খুঁজে বের করলেই কি সবসময় বিরাট লাভ হবে? হয়তো হবে না, যদি না সেটা খুব আক্রমণাত্মক প্রকৃতির হয়। ঠিক। হয়তো সেই ক্যান্সারটা এমনিতেই ক্ষতিকর হতো না, ওভার ডায়াগনোসিস, অথবা যা ক্ষতি করার তা হয়তো ছড়িয়ে পড়ার মাধ্যমে আগেই শুরু হয়ে গেছে। তাই শুধু আর্লি ডিটেকশন বা তাড়াতাড়ি ধরা পড়াই শেষ কথা নয়। কোন ক্যান্সারটা আসলেই ক্ষতিকর আর কোনটা নয়, সেটা বুঝতে পারাটা খুব জরুরি। আর এখানেই এখনও অনেক গবেষণা বাকি। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ক্যান্সারকে বোঝার এই যে নতুন বিবর্তনীয় ধারণা, এটা আমাদের বলছে যে ব্যাপারটা শুধু কোষের ভেতরের কিছু জিনের ভুল বা মিউটেশন নয়। না, শুধু সেটা নয়। এটা আসলে আমাদের শরীর, তার জিন আর তার চারপাশের পরিবেশ, এই সব কিছুর মধ্যে একটা জটিল আদান-প্রদানের ফল। যেন আমাদের কোষের গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন সত্তা, যা নির্দিষ্ট পরিবেশ পেলে আবার সক্রিয় হয়ে ওঠে। খুব সুন্দর বলেছেন। অনেকটা সেরকমই। এই নতুন বোঝাপড়াটা কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসার নতুন পথ দেখাচ্ছে। কিভাবে? যেমন জীবনযাত্রার পরিবর্তন। আমরা কি খাচ্ছি, আমাদের ওজন কেমন থাকছে, আমরা কতটা সক্রিয় থাকছি, এই বিষয়গুলো হয়তো আগে যতটা ভাবা হতো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এগুলোই সেই মাটি তৈরি করে। আর চিকিৎসার ক্ষেত্রে? চিকিৎসার ক্ষেত্রে ইমিউনোথেরাপির মতো পদ্ধতিগুলো দেখাচ্ছে যে সমাধানটা হয়তো বাইরে থেকে আনা ওষুধের চেয়েও বেশি করে আমাদের নিজেদের শরীরের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের ইমিউন সিস্টেমকে ঠিকভাবে কাজে লাগাতে পারাটাই হয়তো ভবিষ্যতের পথ। তার মানে আশা আছে। অবশ্যই আশা আছে। পথটা এখনও লম্বা। ক্যান্সারের সব রহস্য ভেদ করা যায়নি, কিন্তু মনে হচ্ছে এই বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা সঠিক পথেই এগোচ্ছি। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। দারুণ একটা গভীর আলোচনা হলো। হ্যাঁ, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। যদি ক্যান্সার সত্যি আমাদের শরীরের কোষের গভীরে লুকিয়ে থাকা এক ধরনের প্রাচীন সত্তার মতো হয়, যা পরিবেশের প্রভাবে বিশেষ মাটি পেলে জেগে ওঠে, তাহলে আমরা আমাদের চারপাশের পরিবেশ আর নিজেদের জীবনযাত্রাকে কিভাবে সাজাতে পারি যাতে সেই প্রাচীন সত্তা ঘুমিয়েই থাকে, জেগে ওঠার সুযোগ সহজে না পায়, এটা নিয়ে সবাই ভাবতে পারেন।